পলিটিশিয়ানরা ইচ্ছে মতো টাকা কামাচ্ছে, ব্যুরোক্রেটরা ইচ্ছে মতো টাকা কামাচ্ছে। এইটা এমন একটা ভিসিএস সার্কেল। মনে করেন মন্ত্রী যদি মন্ত্রণালয় বিক্রি করে টাকা বানায়, ওই যে একটা পলিটিক্যাল এপিএস আছে, চোরের বাচ্চা চোর, এই চোরগুলোর দিয়ে এইগুলোর আনি এই টাকা বানাবার জন্য। আপনি একটা পলিটিক্যাল এপিএস দেখেন, সৎ আছে দেখেন, একটাও পাবেন না। কই সেগুলোর তো এখন পর্যন্ত বিচারের সম্মুখীন নাই। ওই যে চাঁদাবাজ এবং সন্ত্রাসী, ওরও তো 4-5টা ভোট থাকে, ফ্যামিলি থাকবে, ভাই বোন থাকে। তো এমন একটা ডার্টি পলিটিক্স যে আমার ওখান থেকে দেখাইতে হবে। এখন ওসি কিন্তু এটাকে বিভিন্নভাবে প্লে করতে পারে, যে সে ওই অনুরোধ না রাখিয়া, ওসির অব্লিগেশন হয়েছে আইন অনুযায়ী কাজ করা। তখন ওসি এবার বলবে যে আপনার এই অনুরোধটা আমি রেখেছি, অমুককে আমি গ্রেপ্তার করলাম না। তখন ওসি উল্টো পাইলে আবার বলবে আমারও এই অনুরোধটা আপনার রাখতে হবে। পুরোটা রাজনৈতিক কালচার একটা চোরাতন্ত্র, প্রশাসন একটা চোরাতন্ত্র, পুলিশ একটা চোরাতন্ত্র, এবং দুর্ভাগ্য হইলেও সত্য, জুডিশিয়ারির একাংশ অত্যন্ত খারাপ। ঢাকা কোর্টে এটা বলা হয় যে আপনার কয়জন ঘুষ খায় না। দেখেন ওই যে আপনি ইসের গল্প পড়েছেন না, যে পর্বতের মুশিক প্রসব গল্প, গ্রামে ঢোল ডাক বাজানো হলো, অনেক হুল্লা গোল্লা হইল যে আজকে এই পর্বত সন্তান জন্ম করবে। তো সবাই গেল, গ্রামের মানুষ যায় দেখলো যে ওই পাহাড়ের গর্ত থেকে একটা ইঁদুর দৌড়ে গেল। তো ওই হলো পর্বতের মুশিক প্রস্রাব আর কি। তো প্রফেসর ইউনুস সাহেব একজন পর্বতসম লোক হইলে এখন পর্যন্ত একটা ওই মুশিক প্রস্রাব করেছে। এইগুলো কিছুই হবে না, এই সংস্কার কিছুই হবে না। সংস্কার করতে হবে রাজনৈতিক দলের ভিতরে। দলের ভিতরে যদি সংস্কার না হয়, মনে করেন যে বাই অল রিজনেবল গেজ বিএনপি ক্ষমতা আসবে, বিএনপির উপর নির্ভর করবে এই সংস্কার কতটুকু সাস্টেনেবল হবে, কতটুকু মানে থাকবে না, সেটা পুরোটাই এখন। যার জন্য আপনি দেখেন যে আজকে এই যে সমস্ত ঘটনা ঘটছে, এই ঘটনা যে সুশাসন ন্যায় বিচারের দিকে যাবে, সেইটার কত বড় বাধা আপনি দেখেন। তো বিএনপি একটা আপনার অনেকে, সবাই না, এরা দলীয় ভাষণ না, ব্যক্তি ভাষণ এরকম আসে যে বিএনপি তো 4000 এক্সপেল করেছে, আর কি করতে পারে। তো এই আর কি করতে পারে, তো সেই ক্ষেত্রে যে এইটা বলার যথেষ্ট কারণ রয়েছে যে হোম মিনিস্ট্রি প্রবাবলি আপনার 90% বিএনপির নিয়ন্ত্রণে, 90%। এবং প্রত্যেকটা থানার ওসি এবং এসপি এরা নিজে থেকে এখন বিএনপি সাজার চেষ্টা করছে। তো এখন এই যে ওই বিএনপির কথা ছাড়া এখন আর কাউকে গ্রেপ্তার করে না, মানে বিএনপির লোক হলে কাউকে গ্রেপ্তার করে না। তো ওই কথাটা সেই জন্য টিকে না যে পুলিশ কেন ব্যবস্থা নেয় না, কারণ পুলিশকে বলা হয় না। এবং রাজনীতির যে ডার্টি কালচারগুলো থাকে, মনে করেন যত খারাপ মানুষ হোক, আমার কাছে যদি একজন কর্মী আসে, আমি কিন্তু ওসিকে একটা ফোন দিব, আমার দেখাতে হবে যে তার জন্য আমি কিছু করেছি। কারণ ওই যে চাঁদাবাজ এবং সন্ত্রাসী, ওরও তো 4-5টা ভোট থাকে, ফ্যামিলি থাকবে, ভাই বোন থাকে। তো এমন একটা ডার্টি পলিটিক্স যে আমার ওখান থেকে দেখাইতে হবে। এখন ওসি কিন্তু এটাকে বিভিন্নভাবে প্লে করতে পারে, যে সে ওই অনুরোধ না রাখিয়া, ওসির অব্লিগেশন হয়েছে আইন অনুযায়ী কাজ করা। তখন ওসি এবার বলবে যে আপনার এই অনুরোধটা আমি রেখেছি, অমুককে আমি গ্রেপ্তার করলাম না। তখন ওসি উল্টো পাইলে আবার বলবে আমারও এই অনুরোধটা আপনার রাখতে হবে। কি এইভাবে একটা এমন একটা কালচার সৃষ্টি হয়েছে, এরকম হয়ে যায় একদম টোটালি। এবং এইভাবে এই চাঁদাবাজরা না, এই পুলিশ কিন্তু আমি বলি প্রত্যেকটা সরকারকে পুলিশ পতনের একটা বড় কারণ হচ্ছে পুলিশের ইনঅ্যাকশন, পুলিশের মানে ইন অ্যাকর্ডেন্স উইথ দ্য ল কাজ না করার। এই পুলিশকে যেখানে রাজনৈতিক নেতারা বরং জিজ্ঞাসা করবে, উন্নত দেশের হয়, যে আপনি অপরাধীকে গ্রেপ্তার করলেন না কেন, যারা ক্ষমতাসীন তারাই দায়িত্ব বেশি পালন করবে। আর একটা জিনিস দেখেন আপনি, আর্মি ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে আছে, শোনেন। তো আমরা দেখলাম কি যে একটা সুব্রত বাইন এইসব 3-4 জনকে ধরে হিউজ মিডিয়া ব্রিফিং করলো। আইএসপিআর সেও মিডিয়া ব্রিফিং করলো যে অনেক কষ্ট করে আমরা তাকে অ্যারেস্ট করছি। তো এই একটা মাত্র অ্যারেস্ট হইলো কেন? আর্মি কি আর আর্মির সামনে কি আর কোনো সন্ত্রাসী কার্যক্রম হচ্ছে না? আর কোনো চাঁদাবাজ লুটেরা কি ঘুরে বেড়াচ্ছে না? দেখেন, তাহলে এইটা যদি এখন মানুষ অ্যাসেস করে
তাহলে এই এই যে সুব্রত বাইনের অ্যারেস্ট, এটাও কি খেলার অংশ, না এটা একটা অর্কেস্ট্রেশন? একটা করে হেভি মিডিয়া ব্রিফিং করলেন, এটা তো চলমান প্রক্রিয়া হচ্ছিল। আমি নিজে অপারেশন ক্লিন হার্ট অপারেশনের দায়িত্ব পালন করেছি। আমি পাবনাতে ছিলাম, ঈশ্বরদীতে ছিলাম। আমার কাছে 5টা লিস্ট আসছিল। আমার জুডিশিয়াল সেন্স অ্যাপ্লাই করে যে সন্ত্রাসী ছিল, এবং ঈশ্বরদীতে আমি ঘোষণা করেছিলাম যে যদি সৌদি আরবে রাত 3টের সময় একটা মেয়ে গহনা নিয়ে রাস্তায় হাঁটতে পারে, তাহলে ঈশ্বরদীতেও সেটা হবে। আমি ওসিকে ডেকে বললাম, ওসি সাহেব ক্যান ইউ ডু দ্যাট? বলছে স্যার হবে। আমি ঘোষণা দিয়েছি যে এখানে কোনো মেয়ে যদি একা হাসে, তার দিক কোনো দুষ্ট লোক অথবা গহনে আটে কেউ তাকাতে পারবে না ফিরা। আরেকটা জিনিস আমি করেছিলাম যে গাড়ি বন্ধ হলে কোনোভাবে রাস্তার উপরে দাঁড়াবে না, যেখানে রাস্তার পাশে জায়গা আছে সেইখানে দাঁড়াবে, নাহলে পেনাল্টি করবে। ট্রাস্ট মি, সেই সময় আপনি এখন ঈশ্বরদীর লোক যারা চেনে, ওই হাবিবুর রহমান হাবিব, সে দেখছে, আরো অনেকে ছিল। জিজ্ঞেস করেন যে এই 3 মাসের জন্য আই এনশিওর দ্যাট, 2 মাস আমি ঈশ্বর দিয়েছিলাম। তো ইট ইজ অল গুড ইন্টেনশন অফ দ্য ল এনফোর্সার। আইন শৃঙ্খলা বাহিনী যদি সত্যিকারে মনে করে যে আমরা নাগরিকের সেবক, আমরা এই কাজটা করব, যখন দেখে যে পলিটিশিয়ানরা ইচ্ছে মতো টাকা কামাচ্ছে, ব্যুরোক্রেটরা ইচ্ছে মতো টাকা কামাচ্ছে, এইটা এমন একটা ভিসিএস সার্কেল। মনে করেন মন্ত্রী যদি মন্ত্রণালয়ে বিক্রি করে টাকা বানায়, ওই যে একটা পলিটিক্যাল এপিএস আছে, চোরের বাচ্চা চোর, এই চোরগুলোর দিয়ে এইগুলো আনি এই টাকা বানাবার জন্য। আপনি একটা পলিটিক্যাল এপিএস দেখেন, সৎ আছে দেখেন, একটাও পাবেন না। কই, সেগুলোর তো এখন পর্যন্ত বিচারের সম্মুখীন নয়। একটা পলিটিক্যাল এপিএস আনোয়ার হোসেন মঞ্জুর ছিল, তার এপিএস ছিল, সে জলবায়ু তহবিলের সব টাকা চুরি করে, ডাকাতি করে, সব টাকা দুবাই পাঠাই দিয়েছে। ইভেন বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রত্যেক উপদেষ্টার এপিএস দের খবর নেন। হ্যাঁ, সেই সেই টাকা সব দুবাই পাঠাই দিয়েছে। পিরিজপুরে 215টা ব্রিজের টাকা নিয়ে গেছে, কোনো ব্রিজ হয় না, এই কালবাটের সব খেয়ে গেছে। সে কিভাবে পালাই গেল বলেন? তো এইভাবে এই যে চোর, যখন মন্ত্রী চোর হয়, তখন সচিব বা ব্যুরোক্রেটরা ভাবে ও আমাদেরকে ব্যবহার করে টাকা বানাবে, তাহলে আমরাও বানাবো। তো দেখেন কিভাবে এটা করে। সেই ক্ষেত্রে বলা হয় যে মন্ত্রী যদি দুর্নীতি না করে, তাহলে কিন্তু ব্যুরোক্রেটরা করতে পারে না। আবার কোন জায়গায় যদি এসপি দুর্নীতি না করে, তাহলে কিন্তু ওসিরা দুর্নীতি করতে পারে না, ডাউনওয়ার্ডস। তো পুরোটা রাজনৈতিক কালচার একটা চোরাতন্ত্র, প্রশাসন একটা চোরাতন্ত্র, পুলিশ একটা চোরাতন্ত্র, এবং দুর্ভাগ্য হইল সত্য, জুডিশিয়ারির একাংশ অত্যন্ত কারাপ্ট। ঢাকা কোর্টে এটা বলা হয় যে আপনার কয়জন ঘুষ খায় না, আর হাইকোর্ট ডিভিশনে এবং হাইকোর্ট ডিভিশনে 3 জন জাস্টিসকে তো বসাই রাখছে 5 বছর এই দুর্নীতির অভিযোগে। আরো অনেকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, এই যে 15 জন আপনার করছেন। আমরা আজ পর্যন্ত 52 বছরে এই জুডিশিয়ারিকে দুর্নীতি মুক্ত করতে পারলাম না। একটা অর্ডার পাস হইলে 7 জায়গায় ঘুষ দিতে হয়, সেইটা আমরা এখন পর্যন্ত আমরা করতে পারলাম না। সেটা নিয়ে আমরা মানববন্ধন মতো করছি। তো এখানের রাজনীতি হলো এই লুটেরা, দুর্বৃত্তায়ন এবং মাফিয়া তন্ত্রকে প্রমোশন দেওয়া, প্রশ্রয় দেওয়া, আশ্রয় দেওয়া। তাহলে কেন এটা হয়? ওই অ্যাগেন আমি বলবো ওই লিডারশিপ ক্রাইসিস। আপনি একটা বই দেখেছেন বাজার আছে যে হোয়াই নেশন ফেলস। নেশন ফেল করে না যে সেই নেশনের লোক সংখ্যা কম, নেশন ফেল করে না যে সেখানে রিসোর্স কম, নেশন ফেল করে না যে সেখানে ইউনিভার্সিটি কম, নেশন ফেল করে লিডারশিপ ক্রাইসিসের জন্য, লিডারশিপের ভুলের কারণে, নেতৃত্বের দুর্বলতার কারণে। এইটা হলে বাংলাদেশে বেশি পড়ে। সেই জন্য ওই যে ইউনুসের সরকার এইটা একটা পর্বতে মুশিক প্রসাব করবে, এইখানেও আমরা যে নেতৃত্ব দেখা প্রয়োজন ছিল, সেই নেতৃত্ব আমরা এখানে দেখলাম না। ওনার এত বয়স, উনি অনেক কিছু মনে রাখতে পারে না। উনি ওই যে ওনার পরিচিত কয়েকজন, এই মুখ ছাড়া কারো মুখ উনি দেখতে চায় না। এখনো আমি মনে করি এইখানে যারা উপদেষ্টা আছে, তার ট্রুথ হার্টকে এখন তাদেরকে বের করে দিয়ে, তাদের বিরুদ্ধে দুর্নীতি এবং অদক্ষতার অভিযোগ এনে তাদেরকে বের করে দেওয়া, নতুন ইনটেক নিয়ে এই যে সময়টা আছে, সেই সময়টাও কিছুটা ভালো কাজ করার সুযোগ ছিল। অন্তত গণহত্যাকারীদের প্রথম স্লটের বিচারটা শেষ করা, এবং যারা এই দেশে পালিয়ে গেছে, এই দেশ থেকে যারা দুর্নীতি করে পালিয়ে গেছে, তাদের সম্পদ কুক্ষিগত করে যতটুকু সম্পদ বাংলাদেশে আছে, সেই সম্পদ রাষ্ট্রীয় কোষাগারে আনা। একটা তো করতে পারেন নাই। আমি এই প্রোগ্রামের মধ্যে আগেও বলেছি, একটা কমিশন চাই। কি করে 665 জন পালাই গেল? কি করে ওই যে কুমড়ো পটাশ ওই যে পালাই গেল? কি করে হাসান মাহমুদ পালাই গেল? কি করে ওবায়দুল কাদের পালাই গেল? তার একটা কমিশন করা হবে এবং দায় দায়িত্ব নির্ভর করে তাদেরকে বিচারের সম্মুখীন করতে। পালাই গেল কি করে তারা?
এটা তো এখন অনেকে বলছে যে আমি আরো 5-6 দিন ছিলাম, কি করে পালাই গেল, কে তাদেরকে সহায়তা করেছে? এইগুলা সব যখন পর্যন্ত নির্ধারিত না হবে তখন পর্যন্ত এইসব দেশের কিছুই হবে না। সেই জন্য আমি বলি দিস ইন্টারিম গভর্নমেন্ট হ্যাজ ফেইল্ড। তারা শুরু করছে ভুলের ভিতর থেকে, এই ভুল থেকে তারা তারা তার পরিত্রাণ অথবা তারা উত্তরণ ঘটাতে পারে নাই। নামের ভুল, আপনার সরকার গঠনে ভুল, এবং তাদের রুলস অফ বিজনেস বা যেটা করা হচ্ছিল সেখানেও ভুল, যার জন্য আমাদের আর একটা সুযোগ হাতছাড়া হলো। সেই জন্য আমি বলি বাকিটা নির্ভর করবে, পুরোটা এখন নির্ভর করবে যারা ভবিষ্যতে ক্ষমতা আসবে তারা এই বিপ্লবী চেতনা ধারণ করবে কিনা এবং তারা দেশকে সুশাসন ন্যায় বিচারে নেবে কিনা, সেইটাই এখন এদেশের মানুষ দেখবে। ধন্যবাদ।